নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি লাইভের অনুষ্ঠানে আমি হাজির, আপনারা ফোন করবেন। আমি আগেও বলেছি, আবারও বলছি যে আমার অনুষ্ঠান যারা বহুদিন থেকে দেখছেন, আমার অনুষ্ঠান যারা আপনারা বহুদিন ধরে দেখছেন, তারাই কেবল ফোন করবেন, আর বাকিরা কিন্তু আমার অনুষ্ঠানটি দেখুন আগে। ফোন আপনি করবেন, কারণ আমি 2026-এ লাইভ অনুষ্ঠানে বহুবার আসবো, চিন্তার কিছু নেই। ফোনটা ধরে নিন। নমস্কার। নমস্কার স্যার, প্রণাম নেবেন। আমার জন্ম হচ্ছে 13ই এপ্রিল 1999, 4:57 AM, কিষানগঞ্জে। 13ই এপ্রিল 1999, 4:57 AM, 4:57 AM, কিষানগঞ্জে জন্ম। কিষানগঞ্জ। হ্যাঁ, কিষানগঞ্জে কিষানগঞ্জ। স্যার, আপনার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, মানে আপনি এত সুন্দর করে বোঝান। 13ই এপ্রিল 1999, নলেজ আছে আপনার। 13ই এপ্রিল 1999, সত্যি সত্যি আপনাকে 4:57 AM, মনে হয় কিষানগঞ্জ। আমার সত্যি সত্যি আপনাকে কলিযুগের ঈশ্বর বলেই মনে হয় স্যার। আপনি যেভাবে নেগেটিভিটি গুলো ধরিয়ে দেন এবং যেভাবে এক্সপ্লেন করেন, খুব সুন্দর লাগে স্যার। 6369, আপনার মতন কেউ নেই, আর আপনার মতন কেউ হবেও না। 69। তুমি বিয়ে করেছো? হ্যাঁ স্যার, বিয়ে করেছি স্যার। দেখে শুনে বিয়ে করেছো তো? প্রেম করে তো বিয়ে নয়। না, প্রেম করে নয়, দেখে শুনেই বিয়ে করেছি। তুমি যে দেখে শুনে বিবাহ করেছো, সব জেনে শুনে বিবাহ করেছো তো? না স্যার, হ্যাঁ, না স্যার, আমি তো আসলে দেখে শুনে বিবাহ, তো প্রেম তো নয়। বলছি সব জেনে শুনে বিবাহ করেছো তো? না, আগে থেকে তো জানতে পারিনি, কেননা মানে দেখে শুনে বিয়ে, তো তাই জন্য ইয়ার আমাদের গার্জেনরাই সমস্ত কিছু ঠিক করেছে। তাই জন্য পুরোটা তো কিন্তু বিয়ে তো হয়নি, আমি যেটা লক্ষ্য করতে পারছি। স্যার, বিয়েটা গল্পটা তুমি বলবে না আমি বলবো? বিয়ে তো হয়নি, বিয়ে করেছো হ্যাঁ, কিন্তু বিবাহ হয়নি। এই বিয়ে করার ফলে কিছুদিন পর তুমি কেবল ডিভোর্সই আখ্যা পাবে, আর কিছুই নয়। স্যার আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই স্যার। আমার স্ত্রী এখন এই ব্যাপারে আমি দেখো, একটা কথা আমি বলি, হ্যাঁ স্যার, বলুন স্যার। তুমি মেয়েটির সম্পর্কে জেনে তারপর বিবাহ করেছিলে? না, দেখে শুনে বিয়ে হয়েছিল সেরকম জানা হয়নি স্যার। বিবাহের পর তুমি জানো যে মেয়েটির প্রেমিক আছে, সো কল্ড আজকের দিনে যাকে বয়ফ্রেন্ড বলা হয়, আছে? তুমি জানো তো? জেনেছি স্যার, জেনেছি। বিবাহের পর জেনেছি স্যার। বিবাহের পর জেনেছি। আমি কি করবো? এখন তো আমার স্ত্রী, তাকে তো আমি ফেলে দিতে পারি না। বাবা মা, পরিবারের আরো সব মানুষজন, এবং কোনো ফ্ল্যাট নয়, গৃহ দেখতে পাচ্ছি, বাড়ি দেখতে পাচ্ছি। আমাদের বাড়ি, এত বড় বাড়ি ছেড়ে অন্য জায়গায় আবার তুমি চলে গেলে। স্যার, ও আমার স্ত্রী, ওকে তো বাঁচাতে হবে। এইবার শেষবারের মতন বলছি, এইখানে আমি টাইম দিতে পারবো না। গল্পটা তুমি বলবে না আমি বলবো? স্যার, কি বলবো গল্পটা? মানে আমি তো একটা গল্প আছে, সেই গল্পটা তুমি বলবে না আমি বলবো? আমি আবার বলছি, বিবাহটা কিন্তু হয়নি। না স্যার, বিবাহটা সত্যি হয়নি স্যার। আপনি তো অন্তর্যামে, আপনি ঈশ্বর, আপনি বুঝতে পেরে গেছেন। কিন্তু ও তো এখন আমার স্ত্রী। বিবাহের পর আমি জানতে পারলাম, ও বলছে যে তুমি আমার। শোনো, এত ধানাই পানাই করো না। আমি যেটা পরিষ্কার লক্ষ্য করতে পারছি, কেতু এবং শনির অবস্থান, চন্দ্র এবং শনির অবস্থান, শুক্র উচ্চস্থ, কিন্তু 8 নাম্বার ঘরে শুক্রের ঘরে মঙ্গলের অবস্থান, সমসপ্তমে নিচস্থ শনিকে হিট করা। তাহলে বিবাহের পর কিন্তু সে তোমাকে বলেছে যে আমার একজন ভালোবাসার মানুষ আছে, এই বিয়েটাকে আমি মেনে নিতে পারছি না। প্রথম রাত্রেই কিন্তু বাবা মাকে ভয় পায়, গুরুজনদের ভয় পায়, প্রচন্ড ভয়। সেই ভয়ের চাপেই কিন্তু সে বিবাহ করেছিল। 9-6 চন্দ্র রাহুর অবস্থান, এবং সে কিন্তু শনি কেতুকে হিট করছে। ওকে জোর করে বিয়ে দেওয়া কিন্তু সে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে ফিজিক্যাল রিলেশনের জায়গাটা থাকে, সেই জায়গাটা তোমার কখনোই ঘটেনি। সে প্রথমেই আপত্তি করেছিল, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কিন্তু আজকের দিনে শুক্র এবং মঙ্গলের যে অবস্থান 8 নাম্বার ঘরে এবং 6965 কানেকশন, সেকেন্ড হাউসে কিন্তু শনি নিচস্থ হয়ে গেছে মঙ্গলের ঘরে। সুতরাং তুমি তাকে সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলে। কি করবো, এখনো তো আমার স্ত্রী, তাই জন্যই ঘর পাল্টাতে
সাথে দেখা না করলে পরে সে মানে পাগল হয়ে যাচ্ছে, তাই জন্য দেখা করাতে হয়েছে, মধ্যস্থতা করতে হয়েছে। আমি কি করবো বলুন তো, আমি বুঝে ওকে ফেলতেও পারছি না, ও তো আমার স্ত্রী, ওকে তুমি ডিভোর্স নিয়ে নিচ্ছ না কেন? ডিভোর্স নিলে ও আমি বলছি তুমি ডিভোর্স নিয়ে নিচ্ছ না কেন? ও তো আমার স্ত্রী, ওকে বাড়িতে গেলে ওকে তাড়িয়ে দেবে, ওকে তাড়িয়ে দেবে। আর ছেলেটা এটা আবার কি ধরনের লাফাবাজি বুঝতে পারছি না। বাড়ি গেলে বাবা মা তাড়িয়ে দেবে, তাহলে যার সাথে প্রেম করছে সে তাহলে তাকে বিবাহ করুক। সেও এখন আমি তার সম্পর্কে তাদের সম্পর্কে বিন্দুমাত্র কোনো কিছু বলবো না। তাহলে সমস্ত দায় দায়িত্ব তুমিই নিয়ে নিচ্ছ কেন? আমার স্ত্রী কোথায় তোমার বউ? কোথায় তোমার বউ হলো? তোমার বউ হচ্ছে এটা? এখনো তো আমার তোমার বউ হচ্ছে এটা? হ্যাঁ, বিবেক বুদ্ধি মেরুদণ্ড সবকে জলাঞ্জলি দিয়ে দিয়েছো। আমি কি করবো বুঝতে পারছি না, আপনি আমাকে বাঁচান স্যার, আমি বুঝে উঠতে তাদেরকে মিলন ঘটাবার জন্য কি কেবল তুমি রয়েছো? কিন্তু ওকে ছাড়া সে দুজনকে ছাড়া থাকতে পারছে না, কিন্তু ছেলেটা তো নিজের পায়ে দাঁড়ায়নি এখনো স্যার, সুতরাং ততদিন পর্যন্ত আমাকে ওকে গাইড করতে হচ্ছে। এটা কোনো কথার কথা হচ্ছে? যেহেতু লিখিত আমি এর পরিণতি কি কোনো আইডিয়া আছে? আজ হোক কাল হোক ডিভোর্স কিন্তু হবেই। ডিভোর্স হবে সেটা তুমিও জানো আমিও জানো। বেকার বেকার আমার 7-8 মিনিট নষ্ট করছো, স্যার আপনি বাঁচান, কোনো লাভ নেই। আপনি বাঁচান স্যার, আপনি আমার কাছে চেম্বারে কখনোই আসবে না। এটা যারা শুনছে, হ্যাঁ, আমার অনুষ্ঠান বাঁচাতে স্যার। শোনে তারা তো পরিষ্কার প্রত্যেকটা মানুষ বলবে এখানে আমার কাছে এসে কি হবে। পরিষ্কার ডিভোর্স দাও, তার বাবা মাকে জানাতে হবে, তুমি জানাও, তারপর যা হবে তাদের ব্যাপার। তোমার সাথে তো ওয়ান টাইপ অফ চিট করেছে। টালিগঞ্জের একটা ছেলে ছিল, সেম কেস। আমি প্রমাণ দিয়ে দিতে পারি, দেখাতে পারি, এবং সে আমার অনুষ্ঠানে এসে আমার সামনেও স্বীকার করেছিল। হ্যাঁ, এগুলো গল্প নয়। তুমি কোনো দায় দায়িত্ব নিও না। তুমি বরঞ্চ তোমার সাথে চিট করছে। লাফড়াবাজি, অন্যের দায় দায়িত্ব নিয়ে রেখে দিয়েছি। ঘুষ না অন্য কিছু কে জানে। নমস্কার। ঈশ্বর পরমেশ্বর আপনাকে প্রণাম। তাড়াতাড়ি একটি কথা আছে, আমি দু একটি কথা বলবো। আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। 2025 দুর্গাপুজোতে আমি আমার ছোট ছেলে বালুরঘাটে থাকে, সেখানে গিয়েছিলাম। ছোট ছেলে এবং আমার বৌমা আপনাকে পুজো করে। সেখানে টেলিভিশনে সর্বপ্রথম আপনার অনুষ্ঠান দেখেছিলাম, দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এবং তারপর থেকে আমি মোবাইলে আপনাকে ফলো করি, কেননা আমার বাড়ি অর্থাৎ দক্ষিণ দিনাজপুরে আমার যে বড় বৌমা আছে, সেই বড় বৌমা তাণ্ডবে টেকা দেয়। কিন্তু তারপর থেকেই আমি রাত্রিবেলায় দিনে দুপুরে যখনই আমার মা কালীর মন্দির আছে তাকে চিন্তা করতাম, আমি সেখানে আপনাকে দেখতে পেতাম। শিবের মূর্তি, শিবের মুখের পরিবর্তে আপনাকে আমি দেখতে পেতাম, এবং বিশ্বাস করবেন না, স্বচক্ষে দেখতে পেতাম। আপনার ফটো আমি দক্ষিণ দিকে টাঙিয়েছিলাম, আমার বড় বৌমা সেই ফটোটা খুলে নিয়েছিল, এবং তারপর আমার সেই কালী যে ছোট্ট আমার যে মন্দির, সেখানে কালো পোকায় ভরে গিয়েছিল, এবং এখনো সেই মন্দির বন্ধ হয়ে রয়েছে, কেননা উই পোকা এবং আলো ছোট 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 পোকাতে পোক। সেই মন্দিরটা শোনো, এবার থেকে দর্শকের দরবারে বলে একটা অনুষ্ঠান করব, সেখানে আমার এই লাইভের অনুষ্ঠানে ফোনে এসে নিজের মনের কথা বলে যাচ্ছে। এখানে আমার সাথে কিসের সম্পর্ক, অ্যাস্ট্রোলজির সাথে কিসের সম্পর্ক বুঝে উঠতে পারলাম না। আমাকে কেন বেশি কথা। আপনার মহিমা, আপনার এই কালো ফোকা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, আসল কোনো কাজের কাজ নয়। তাজুদ্দিন ইসলাম পরবর্তীকালে না আপনার কাছে যাব আমরা, বেকার ডিস্টারবেন্স। নমস্কার। প্রণাম স্যার। স্যার আমার জন্ম হচ্ছে 3 আগস্ট 1985, 1:47 থেকে 1:50 PM এর মধ্যে। 1:47 থেকে 50 মধ্যে। আর কলকাতায়। কলকাতা 6165 3-1 কানেকশন 63। 3 আগস্ট জন্মদিন তো? হ্যাঁ স্যার। 3 আগস্টে কে জন্মেছিল তুমি জানো? 3 আগস্টে কে জন্মেছিল? না স্যার আমি জানি না। তোমার পরিচিত একজন মানুষ আছে, অতীব সাধারণ মানুষ, না স্যার আমি জানি কর্মকে তিনি বিশ্বাস করেন, তার জন্ম হয়েছিল 3 আগস্ট। তুমি জানো তিনি কে? না স্যার আমি জানি না। জানো না? না স্যার, না স্যার। জানার দরকার নেই তাহলে। আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস, 6 রাহু মঙ্গল, 9 নম্বর ঘরে মঙ্গল, 3
নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি শনির অবস্থান, বৃহস্পতি শনির অবস্থান, চন্দ্র শনির অবস্থান। 8 নম্বর ঘরে শুক্র, 8 নম্বর ঘরে শুক্র 1 2 3 4 5 6 7 2 নম্বর ঘরকে হিট করছে। তুমি তো সার্ভিস করতে, হ্যাঁ করতাম, এখন তো সার্ভিস করো না। চাকরিটা চলে গেছে স্যার, সার্ভিসটা চলে গেছে তো, কাজটা চলে গেছে, কাজটা চলে গেছে স্যার। 4 নম্বর ঘর যদি দেখা যায় চন্দ্র এবং শনির অবস্থান 1 2 3 4 5 6 7 10 নম্বর ঘরকে হিট করছে। বাড়িতে তো কেউ জানে না, না কেউ জানে না, আমি না বলেই বাইরে সকালবেলায় বেরিয়ে চলে যাই, মানে চান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, অনেকদিন না খেয়ে বেশি তারপরে তারপর আবার 7টা 7:30 নাগাদ ঢুকছো। আমার এরকম কেস হয়েছিল, ঋণ হয়ে গেছে আমাকে, কেন তাই তো? তো টাকা দিতে হয়। হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক বলেছেন, অনেক ঋণ হয়ে যাচ্ছে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুমি কখনো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবে না, আর কখনো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবে না, আমার কাছেও আসবে না, কোনো রেমেডি নেওয়ার দরকার নেই। তুমি আজকের দিনে ডায়েরিতে লিখে রাখো, বা এই ভিডিওটা অন্তত 2026 সালে আরো অন্তত 100 বার চলবে, তুমি মিলিয়ে নিও। 6965 কানেকশন 17th অগাস্ট থেকে শুরু করে 17ই অগাস্ট, 17ই অগাস্ট আমার সন্টুর জন্মদিন। হ্যাঁ 17ই অগাস্ট একটা ছোট্ট খরগোশ ছিল আমার, সে সন্তান সবাই জানে, তার জন্মদিন, যদিও সে ধরাধামে নেই। 17ই অগাস্ট থেকে শুরু করে 21শে ডিসেম্বরের মধ্যে কিন্তু, হ্যাঁ ডেফিনিট ভাবে কিন্তু 3জন খুব স্পর্শকাতর মানুষের জন্মদিন, লিভিং থিংস নন লিভিং থিংস, এই 17th অগাস্ট। ফার্স্ট আমার সন্টু, আমি জানি সন্টু, সেকেন্ড হচ্ছে আমার যে স্করপিও, সেই স্করপিওর জন্মদিন 17th অগাস্ট, আচ্ছা আর 17th অগাস্ট আমার গুরুদেবের জন্মদিন, অর্থাৎ আমার টিচার জন্মদিন। আচ্ছা প্রণাম নেবেন। যাই হোক 17th অগাস্ট থেকে 21 21শে ডিসেম্বর 9695 কানেকশন, তুমি কিন্তু সার্ভিস পাবেই পাবে। বুঝতে পেরেছো? চিন্তার কিছু নেই। তোমাকে আমি একটা কথাই শুধু বলবো, তোমার ফোনটা রাখছি, তুমি টেলিভিশনে শোনো, হ্যাঁ টেলিভিশনে শোনো, ফোনটা রাখছি। এর এই প্রেডিকশনটা করতে গিয়ে আমার মনে পড়ে গেল অনেক 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 বছর আগের ঘটনা। আমি তখন মেসে থাকতাম, মেসে আমরা 7 জন থাকতাম। সবাই সকালবেলা উঠে কেউ সার্ভিসে চলে যেত, কেউ স্টাডি করতো, পড়াশোনা করতো, স্কুলে চলে যেত, কলেজে চলে যেত। আমার কোনো কাজ ছিল না প্রায় 2.5-3 বছর। তো মেসের মধ্যে পাখা চালিয়ে শুয়ে থাকা যেত না। মেসের যিনি মালিক ছিলেন তিনি মানে অবজেকশন জানিয়েছিলেন যে না, সারাদিন ধরে পাখা ঘুরবে, আবার তারা যখন সবাই আসবে আবার পাখা ঘুরবে, পাখাটার রেস্টের প্রয়োজন আছে, পাখা চালানো যাবে না, লাইট জ্বালানো যাবে না। তাই জন্য আমি সকাল বেলায় মানে সবাই যখন বেরিয়ে যেত আমিও বেরিয়ে যেতাম, বেরিয়ে গিয়ে ঘরের মাঠে সারাদিন ঘাসের উপর শুয়ে থাকতাম। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, হ্যাঁ এই মানে একদম মানে মারাত্মক গরম, হ্যাঁ একদম গরম, বৈশাখ জ্যৈষ্ঠ, তখনও গাছের তলায়, ওইটাই আমার শেল্টার ছিল। আবার ওই 6টা 7টা 7:30 নাগাদ আমি আবার ফিরে আসতাম। আমার না গায়ের উপর একদম পুরো আলকাতরার মতন একটা চামড়াটা পুড়ে গিয়েছিল সারাদিন, পকেটে একটা পয়সাও ছিল না। এই যে গল্পটা মানে কথাগুলো বলছিল, সেই কথার মতোই আমার জীবন ছিল। আমি যখন ফিরে আসতাম তখন আমি কালীঘাটে থাকতাম। কালীঘাটে ফিরে আসার পর সারাদিন পর 7টা 7:30টার সময় ফিরে আসছি, একদম কোনো খাওয়া দাওয়া কিচ্ছু নেই। বাড়িতে কিন্তু বলা যাবে না, এরই মতন বাড়িতে বললেই আমার বাবা মা আমাকে নিয়ে আবার চলে যাবেন। হ্যাঁ কলকাতায় তো আমাদের আদিবাড়ি ছিল না, আমাদের আদিবাড়ি ছিল বর্ধমানে, তো তাই জন্য তাদেরকে বলা যেত না। তো আমি যখন ফিরে আসতাম, কালীঘাটের ওখানে একটা কচুরির দোকান ছিল, তা অনেক বড় লোক মানুষেরা, তা দেখা যাচ্ছে তার মেয়ে পাস করেছে, ছেলে চাকরি পেয়েছে, তার বিজনেস ভালো হয়েছে, সে তখন কি করতো, গরিব মানুষদেরকে প্যাকেটে করে খাবার দিত, কচুরি তরকারি হ্যান ত্যান। খুব ফেমাস একটা কচুরির দোকান ছিল, বহুদিন আগের কথা বলছি। তো আমি এরকম গিয়ে তাকিয়ে তাকিয়ে তাদের দিকে তাকাতাম, দেখতাম, আর না ভেতর থেকে মনে হতো যাই আমি যাই,
কচুরি তরকারি মিষ্টি পাবো, পরবর্তী মনে হতো আমি কি ভিখারি নাকি? কিছু দিনের জন্য আমি সোকল্ড পরাজিত হয়ে রয়েছি, খোলসের মধ্যে ঢুকে রয়েছি, আনসাকসেসফুল হয়ে রয়েছি, কিন্তু আমি ভিখারি নই। দান আমি কখনো কোনোদিন নেব না। মনের জোর আমার তখনও ছিল। যেতাম, সবাই বলতো, সবাই খেতে যেত, কারোর খাবার আসতো, আমি বাইরে বেরিয়ে ঘুরে ফিরে এসে বলতাম যে মাছ ভাত খেয়ে এলাম, কিন্তু আসলে কিছুই খেতাম না। দিনের পর দিন আমি অনাহারে ছিলাম। আমার এখনো মনে আছে সবচেয়ে লেন্দি হয়েছিল আমার 24 না 25 ডিসেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত মানুষ যখন উৎসব করছে। আমার মনে আছে এখনো কি করুণ অবস্থা। মেদিনীপুরের একটি ছেলে ছিল, সে বলতো মুড়িগুলো নষ্ট হয়ে গেছে বলে সেই মুড়িগুলো সে যখন এই মুড়িগুলো বলে ভালো মানে আর খাওয়া যাবে না বলে যখন রেখে দিত, সে বেরিয়ে যাবার পর একটা পাত্রের মধ্যে জল নিয়ে সেই মুড়িগুলো আমি ঢালতাম, উপরে পোকাগুলো এরকম ওই যে বললো না কালো কালো পোকা, সেরকম পোকা ভেসে উঠতো, ওগুলোকে ফেলে দিয়ে সেই মুড়ি জল খেতাম। তারপরে দেখা গেল যে আমাকে আমি প্রাণায়ামের মাস্টারপিস ছিলাম, যোগ প্রাণায়াম, এগুলো প্রাণায়ামের জন্য আমি মানুষজন আমাকে ডাকলো, বড়লোক বাড়ি থেকে ডাকলো। এবার প্রাণায়াম করাতে যেতাম, তারা আর প্রাণায়াম করাতো না, তারা বলতো পাটা টিপে দিন, গাটা টিপে দিন, কেউ কেউ বলতো গুচ্ছর ধারে তেল লাগিয়ে দিন। শীতকালে ভয়ঙ্কর সে কন্ডিশন ছিল। তখনকার মানে কি বলবো, তখনও কিন্তু আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন মারাত্মক ছিল। আমি প্রায় 2-2.5 ঘন্টা কিন্তু ওই রকম মাসাজ করতাম, এবং কেউ 50 টাকা দিত, কেউ 100 টাকা দিত। তো আমার সমস্ত যখন আমার এই কাজকর্ম হয়ে যাবার পর একদম রাত্রের দিকে আমি গির্জায় যীশু খ্রিস্টের একটা বিরাট ছবি এরকম করে তিনি রয়েছেন, তার সামনে গিয়ে চুপচাপ তার মুখের দিকে তাকাতাম। আমার বন্ধুরা যখন জানতে পারলো, বললো তুই মন্দিরে মসজিদে যাস না, গির্জাতে গিয়ে দাঁড়িয়ে থাকিস কেন? কিন্তু আসলে সেই যীশু খ্রিস্ট যে তাকে পেরেক ঠোকা অবস্থায় যে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তার দিকে তাকিয়ে আমি নিজেকে উপলব্ধি করতে পারতাম। যেন নিজের ভেতর থেকে কে বলে উঠতো, হে ঈশ্বর, এরা কি করছে, এরা তা জানে না, এদের তুমি ক্ষমা করো। আমি সেই যীশু খ্রিস্টের মধ্যে সেখানে কালীকে দেখতাম, দুর্গাকে দেখতাম, শিবকে দেখতাম, মোহাম্মদকে দেখতাম। এই ছিল হচ্ছে আমার লাইফ। আমি যেখানে প্রাণায়াম করাতে যেতাম, আমার এখনো মনে আছে টালিগঞ্জের ওই দিকে একটা জায়গায় প্রাণায়াম করাতে গেছি, প্রাণায়াম তো করছে না, পাউডার দিয়ে গা হাত পা টিপে দিতে বলছে। 2-2.5 ঘন্টা আমার টয়লেট পেয়েছে, আমি বলছি আমি একটু টয়লেট করতে যাব। পাশ থেকে তার মেয়ে, আমার চাইতে আমার অর্ধেক বয়স ছিল, তার কি চিৎকার, কোথাকার কে কে টয়লেট করবে, ওই টয়লেটে আর কেউ ঢুকবে না, এই ঢুকবে না, সেই ঢুকবে না। চিন্তা করুন কি অসভ্যতামি। তারপরে সে বলছে এই নাও তোমাকে, তখনকার দিনে বলে 20 পয়সা না 25 পয়সা ছিল, বলছে ওইখানে দেখো সুলভ কমপ্লেক্স আছে, ওখান থেকে টয়লেট করে এসো। তারপর থেকে যখন তার ঘরে যখন যেতাম, প্রাণায়ামের নাম করে মাসাজ করাতো, আমি দেখতাম যে তালা চাবি দিয়ে রেখে দিয়েছে টয়লেটে। সুতরাং এরকম এইগুলো পার্ট অফ লাইফ। এইগুলো অত ভাবলে কখনোই চলবে না। হ্যালো, প্রণাম গুরুদেব। আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি গুরুদেব। আমার অর্থ আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, কিন্তু আমার সুখ নেই। আমার একমাত্র মেয়ে, আমার প্রাণের টুকরো, আইটি সেক্টরে কাজ করে, একটা ফুটো মস্তানের সাথে প্রেম করে বিয়ে করেছে। ফুটো মস্তানটা কি বলবো, এমন ভাবে তার পেছনে লেগে রইল, এবং মাও সাই দিল, মানে আমার স্ত্রীও শেষমেশ মেনে নিল, এবং বিবাহের পর সেই ফুটো মস্তানটা আমার মেয়ের পয়সাতে খাচ্ছে, আমার বাড়িতেই থাকছে। আমি মেনে নিতে পারছি না, আমি ভীষণ বিভ্রান্ত হয়ে যাচ্ছি। একটা অশিক্ষিত, কোনো কাজকর্ম করে না, আমার ওরকম শিক্ষিত। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি না এইসব নিয়ে ভেবোই না। ভাবতে হচ্ছে তোমার মেয়ে কি পদ্মালিকা প্রবাহে তোমার একদম মানে কি করছে ভেবো না। তোমার লাইফ তোমাকে ভুল বুঝছে, এইগুলো নিয়েও ভেবো না। তোমার যখন অর্থের জায়গাটা কোন রকমের ডিস্টারবেন্স নেই, তোমার যখন নিজস্ব বাড়ি রয়েছে, তখন অন্য কাউকে নিয়ে ভেবো না। যে লাইনে যেতে চাইছে ইচ্ছাকৃত ভাবে, পরাজিত হতে চাইছে এবং স্যাটিসফ্যাকশন বিহীন হতে চাইছে, তাদেরকে হতে দাও। তুমি তোমার মতন করে বাঁচো। তোমার ফোনটা অনই যাচ্ছে, নয়তো এখানে বারবার করে ফোন আসবে, কেটে যাবে, ফোন আসবে, কেটে যাবে। একটা ছোট্ট ঘটনা বলি।
মেদিনীপুরের চেম্বারে বোধহয় 2021-22 সাল বা 23 সাল এরকম হবে, মেদিনীপুরের চেম্বারে আমার তো প্রচুর মানুষজন আমাকে প্রেডিকশন করাতে আসে, সেখানে একটি মহিলার সাথে একটি বাচ্চা নিয়ে এসেছিল, বোধহয় ক্লাস 10-11 এরকম পড়তো, একদম বাচ্চা একটা মেয়ে, ক্লাস 10-11 মানে হচ্ছে সে একদম বাচ্চা। তো সে এসে আমার সাথে কথা বলতো, তার প্রেডিকশন করিয়েছি, তার বাড়ির সকলের প্রেডিকশন করিয়েছি, খুব ভক্তি ছিল। তো আমার তো অনেক স্টুডেন্ট, তাই জন্য অনেক সময় তো এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের দেখা যায় ওই ক্লাস 10-11-12 পরে বাচ্চারা রয়েছে, এরকম অনেকে। তো খুব বড় বিজনেসম্যানের সাথে আমার দারুণ পরিচয়ের রয়েছে, মানে আমি তার, সে আমার স্টুডেন্ট আর কি, তার বাচ্চা রয়েছে। তা হঠাৎ করে সেই বাচ্চা মেয়েটাকে দেখে, এবং সেই বাচ্চা মেয়েটা খুব আদুরে টাইপের মেয়ে, ভালো। আমি বললাম, শোনো, তোমাকে না আমি একজন, মানে বললাম আর কি, একজন বিজনেসম্যানের, তার মায়ের কাছেই বলছি আর কি, বিজনেসম্যানের সেই ঘরের তোমাকে বৌমা করবো, কেমন? সেই বাচ্চা মেয়েটি তখন একটি মানে উঠতি ডাক্তারের মানে একতরফা প্রেমে হাবুডুবু খাচ্ছে, এটা আমি জানতাম। আমি বলেছিলাম, তুমি অন্য কোনো জায়গায় হাবুডুবু ফাবুডুবু খেও না, তুমি ভালো করে পড়াশোনা করো, নাচ করো, সবকিছু করো, তোমাকে না আমি ওই বাড়ির বৌমা করবো, কেমন? প্রথমে লজ্জা ফজ্জা পেত, কিন্তু তারপরে আমি এই বিজনেসম্যানকেও বললাম, খুব ইন্টারেস্টিং গল্প, যে একটি খুব বাচ্চা মেয়ে আছে, এবারে তার সাথে তোমার ছেলের বিয়ে দেব, হ্যাঁ কেমন? দুজনের কথা বলে রাখলাম, যাতে কেউ কখনো কোথাও অন্য কোন কারোর সাথে কোন রকমের মানে কি বলবো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পাতিয়ে না নেয়। আমি বললাম যে তোমাকে কিন্তু, বাচ্চা মেয়েটিকে বললাম যে তোমাকে কিন্তু আমি ওই ঘরের বৌমা করব, কেমন? কারণ আমার কথা শুনবেই, এটা তো সবাই জানেন আপনারা। সেই বিজনেসম্যানকেও বললাম যে তোমার ছেলেকে কিন্তু, ছেলের কিন্তু বউ আমি ঠিক করে রাখছি, 2030-32 সালে, তারপর দুজনের মধ্যে বিবাহ দেওয়া হবে। ছোট লোকদের পো কি ধরনের হয়? আমি বললাম যে তোমাকে ওই বাড়ির বৌমা করবো, কেমন? এটা নর্মালি বললাম। এবারে বিজনেসম্যান, তার কটা বাড়ি রয়েছে, তার কি রয়েছে, সম্পত্তি রয়েছে, হ্যান রয়েছে, এগুলো তো সাধারণত ভাবে এমনি আলোচনা সাপেক্ষে চলেই আসে। সেইটা শুনে সেই বাচ্চা মেয়েটার মাটা, হ্যাঁ, এত তার লোভ হয়ে গেল, এই রে ভালো জায়গায় হাত দাও মারতে পারবো, তা নয়তো তো মিস হয়ে যাবে। এবার সে প্রতি মুহূর্তে আরম্ভ করলো যে ওই ছেলেটিকে একবার দেখতে চাই, ঘরের আমরা সবাই দেখতে চাই, নিয়ে এবার সমস্ত ঠিক করে রাখুন, বিয়ে নয় পরে হবে, পরে হবে। তখন আমি কিন্তু বারবার ধরে বলেছিলাম যে এমনি যেমন বাচ্চাদেরকে ঠিক করে রাখে না, যে এই মেয়েটার সাথে এই ছেলেটার বিয়ে দেবো, ইমিডিয়েট বিবাহ বা সম্পর্ক স্থাপন, সেটা কিন্তু কখনোই বলিনি। এবার খুব ভালো মতন যদি এবার তারপর সেই মাটি সব জায়গায় বলে বেড়াতে লাগলো, স্যার ঠিক করে রেখে দিয়েছেন এই ছেলের সাথে এই মেয়ের বিয়ে হবে, এই ছেলের সাথে এই মেয়ের বিয়ে হবে। প্রতিবন্ধকতা হিসেবে, প্রাচীর হিসেবে আমি চলে আসছিলাম, কেন না ছেলেটি পড়াশোনা করে বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, মেয়েটিও পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, হ্যাঁ, সে ভালো নাচতো, সে নাচ ফাঁজে, এই সমস্ত কিছু। সুতরাং এখন কোন রকমের তাদের মধ্যে একত্রীকরণ বা কোনো পরিবারের মধ্যে একত্রীকরণ যাতে না হয়, টাইম নেই, একটু শর্ট করে বলি। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার এই যে সরল একটা কথাকে, বুঝতে পেরেছো, সরল একটা কথাকে কেমন তির্যক বাঁকা ভাবে নিল সব জায়গায়। ও স্যার তো আমার মেয়ের সাথে ওর ওই পরিবারের বিয়ে ঠিক করে রেখে দিয়েছে, স্যার বলে দিয়েছে। স্যার, এবার কি হলো, সরল মন, সাদা মন, এবার কোন একটা অনুষ্ঠান ছিল, সেখানে অনেক গিফট দিয়েছে, মেয়েটা তার মাটা সবাই নিয়ে এসছে, এবার আমাকে গিফট দিয়েছে, হ্যান ত্যান হ্যান ত্যান, পরিবারের সকলকে গিফট দিয়েছে, নর্মালি নিয়ে চলে গেছি। সেই ছেলেটাকে যে গিফট দেওয়া হয়েছিল, সেই ছেলেটার গিফটের মধ্যে মেয়েটা তার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার লিখে স্যার বলেছেন বলে দিলাম, স্যারকে টেনে স্যার বলেছেন বলে দিলাম বলে সে কিন্তু পাঠালো। এবং ছেলেটি নর্মালি, ছেলেটি স্যার বলেছেন, ছেলেটিও তো আমাকে মারাত্মক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, স্যার বলেছেন। এবার মেয়েটির সাথে কিন্তু কথা বলতে শুরু করলো, এবার মেয়েটির মা কিন্তু হানি ট্যাপ করতে শুরু করলো। বড় লোক, হানি ট্যাপ করতে হবে, ক্যাচকট করতে হবে, এবং ইমিডিয়েট যারা মারাত্মক রকমের ভেতরটা যাতে নর্দমা না, তারা ইমিডিয়েট সবকিছু চাই। যদি ফসকে যায় তাহলে তো এত বড় ডাউনিস করে ফেলবো। আমাকে না জানিয়ে, আমি কিচ্ছু জানলাম না, সেই ছেলেটিকে হানি ট্যাপ করলো,
এবং হানি ট্যাপ করে কি করেছে না করেছে জানি না, ছেলেটি পড়াশোনা বন্ধ করলো, বাচ্চা বয়সে কাজ করতে শুরু করলো। কিন্তু আমি জানি সেই ছেলেটি নিজের পায়ে জীবনে কোনোদিন দাঁড়াতে পারবে না আমি যদি তাকে সাপোর্ট না করি। মেয়েটির জন্মদিনে মেয়েটির বাপ মা কিন্তু তাকে রেমেডি দেয়নি, আমি তাকে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলাম, রেমেডিটা গিফট দিয়েছিলাম, এত কস্টলি রেমেডিটা, যাতে মেয়েটি আস্তে 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 পরিপূর্ণতা লাভ করবে। তারপর আমি তো রয়েছি। প্রত্যেকটি ক্ষেত্রে কমন ওয়ার্ড কি স্যার বলেছেন, স্যার বলেছেন। ছেলেটিকে হানিট্যাপও করলো কিন্তু স্যার বলেছেন বলে। এবার ছেলেটি কি করলো, ছেলে ইভেন এমনও হলো পরিবারে কাউকে টিকতে দিল না, বাপ, হ্যাঁ, ওই ধরনের পাওয়ারফুল বাপ, সে ঘর ছেড়ে বেরিয়ে চলে গেল। ছেলেটিকে সারাক্ষণ ধরে ফোনের মধ্যে, হ্যাঁ, সারাক্ষণ হানি ট্যাপ করে গেল। ছেলেটির পড়াশোনা বন্ধ করলো, ভুল কাজে নিযুক্ত হলো, চরম ব্যর্থ হতে শুরু করলো ছেলেটি। আর এর পেছনে কি কিছু হলেই স্যার তো বলেছেন, স্যার বলল এক সেন্সে যে তোমাকে আমি ওই বাড়ির বৌমা করবো, কেমন, তুমি অন্য কারোর দিকে তাকিও না, কোনো কিছু করো না, নিজের মতন পড়াশোনা করে বড় হও। এবং এখন কি হয়ে গেছে আমি এই মুহূর্তে যখন জানতে পেরেছি, আমি পুরো কয়েক মাস হলো জানতে পেরেছি, একদম সময় নেই, হ্যাঁ, এই কয়েক মাস হলো জানতে পেরেছি। আমি জানি তারা যদি কখনো বিবাহ করে ডেফিনিট ভাবে কিন্তু ডিভোর্স হবেই হবে। মাকে ছেড়ে দিচ্ছেন কেন? মাকে কিছু বলুন। মেয়েটির মাকে কিচ্ছু বলার দরকার নেই, কেননা কৃষ্ণ আর আমার মধ্যে দুটো মিল রয়েছে। এক, যাদেরকে আমরা টার্গেট করি শেষ করে তবে ছাড়ি ফার্স্ট। আর সেকেন্ড, কৃষ্ণ কখনো অট্টহাসি দিতেন না, আমাকেও কখনো অট্টহাসি দিতে দেখবে না, বাঁকা হাসি। আমি কখনো ছেড়ে দেবো তা নয়। আসল কথা যেটা, যে এই যে ধুরন্ধর, এই যে অসভ্য, এই যে তুমি বললে না পাড়ার গুন্ডা টাইপের, এই ধরনের, বা পাড়ার এই যে দাদা টাইপের, এই ধরনের মেয়েদের ক্ষেত্রেও হয়। এরা মারাত্মক ভাবে কি করে, ত্যাগ করার চেষ্টা করে নিজেদের লাইফকে সিকিউর বানাবার জন্য। আমি থাকতে তার মাকে ঘরেও নয় পারেও নয়, অর্থাৎ মরবেও না বাঁচবেও নয়, এমন মধ্যিখানে দাঁড় করিয়ে রেখে দেবো। আজকের দিনে চ্যালেঞ্জ করে দিলাম। একটু আর সময় নেই, মনের কথা বলতে গেলে টাইম চলে যায়, 25 মিনিটের মধ্যে বলা যায় না। যাই হোক, আজকের মতন এইটুকু।